আমি জেলা রেজিস্ট্রার রাজবাড়ী হিসেবে আজকের এই প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে আদাব। আমি তনু রায়, সাব রেজিস্ট্রার বালিয়াকান্দি। আজকের প্রশিক্ষণ কর্মশালায় আমার আলোচ্য বিষয় হচ্ছে উত্তরাধিকার আইন, হিন্দু আইন এবং সাধারণত আইন। আসলে আপনারা যেহেতু সদর অফিসের দলিল লেখক, যে আপনারা এই আইনগুলো সম্পর্কে সবাই কম বেশি অবগত আছেন এবং আপনাদের কাজের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি, তো সেই ক্ষেত্রে আপনারা অনেক বিষয়ে জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন নাবালকের বাবা যদি জীবিত থাকে তাহলে কি কোটি টাকা লাগবে? লাগবে না, কারণ কার্যত নাবালকের স্বাভাবিক অভিভাবককে পিতা। পিতা যদি কোনো জমি নাবালকের হয়ে বিক্রি করে তাহলে কি এটা কোনো রাজবাড়ী ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ী ম্যাক্স রাজবাড়ী ম্যাক্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ইনশাআল্লাহ ভালো আছি। সাব রেজিস্ট্রার কার্যালয় সদর রাজবাড়ী কর্তৃক আয়োজিত রাজবাড়ী সদর সাব রেজিস্ট্রি অফিসের সম্মানিত দলিল লেখকগণের পেশাগত দক্ষতা বৃদ্ধি, এই দলিল লেখার কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, তারিখ, প্রত্যেকটা জিনিসে খুব সুচারুরূপে শুদ্ধভাবে লিখতে হয়। যদি কোনোটা ভুল হয় তাহলে কত রকমের অসুবিধা তৈরি হয়, মামলা মোকদ্দমা থেকে শুরু করে মারামারি পর্যন্ত হয়, এটা তো আপনারা জানেন। এর কারণে এটা অত্যন্ত স্পর্শকাতর। আপনাদের চোখ কান খোলা রেখে এই কাজটা করতে হয়। আর রাষ্ট্র এই দায়িত্ব কিন্তু আপনাদের উপর অর্পণ করছে। অর্পণ করে রাষ্ট্র কিন্তু নিশ্চিত যায় আমার লোকজন ভালোভাবে দলিল লিখতেছে। তো এখানে যারা আপনারা উপস্থিত আছেন তারা অনেকেই 10, 15, 20 কিন্তু তারও বেশি সময় ধরে দলিল লেখার কাজ করতেছেন। আমার চাকরিতে আসার বয়স হচ্ছে 20 বছর। অনেকেই আছেন যে 20 বছরের বেশি সময় ধরে এই কাজে আছেন। আপনাদের এই বিষয়ে যথেষ্ট দক্ষতা আছে। আমরা শুধু আপনাদের এই বিষয়গুলো একটু মনে করিয়ে দেব। আর আপনারা প্রত্যেকেই জানেন যে আইন যখন প্রবর্তন হয় তারপর হচ্ছে কিছু এর সমস্যা তো দেখা দেয়। এই জন্য আইন, প্রত্যেকটা আইনই প্রত্যেক দেশেই সময়ের সাথে এটা পরিমার্জন হয়, কোনো আইন বাতিল হয়, নতুন আইন তৈরি হয়। আমাদের রেজিস্ট্রেশন আইনও এর ব্যতিক্রম না। এখন তো ফরম্যাটে লিখতে হয় সদর সাব রেজিস্ট্রার সাহেব এবং পাশাপাশি বালিয়াকান্দি সাব রেজিস্ট্রার সাহেব। আর আমি তো নিজে আছি, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দেওয়ার। প্রশিক্ষকগণ আমরা এক কথা এখানে বিষয়ভিত্তিক আলোচনা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার। আর আমরা আশা করব আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের বক্তব্য শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আর প্রশ্ন পর্ব, একটা পর্ব রাখছি, এটা হচ্ছে আমাদের অনুষ্ঠান প্রশিক্ষণের শেষ দিকে, তখন আপনারা প্রশ্নগুলো করবেন ইনশাআল্লাহ। আমি জেলা রেজিস্ট্রার রাজবাড়ী হিসেবে আজকের এই প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ স্যারকে আমাদের এই প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। এখন আমি আজকের এই প্রশিক্ষণের প্রথম বক্তা হিসেবে, প্রশিক্ষক হিসেবে আমি আহ্বান করব জনাব তনু রায়, সাব রেজিস্ট্রার বালিয়াকান্দিকে। তার কি হচ্ছে উত্তরাধিকার আইন, হিন্দু আইন এবং সাধারণত আইন সম্পর্কে তিনি আপনাদের সম্মুখে তার বক্তব্য উপস্থাপন করেন। রাজবাড়ী সদর সাব রেজিস্ট্রি অফিসের সনদপ্রাপ্ত দলিল লেখকগণের পেশাগত দক্ষতা, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতার জোরদার বিষয়ক আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত আছেন আমাদের সম্মানিত জেলা রেজিস্ট্রার স্যার, উপস্থিত আছেন আমার সহকর্মী সদর সাব রেজিস্ট্রার এবং উপস্থিত আছেন রাজবাড়ী সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকবৃন্দ। সবাইকে আদাব। আমি তনু রায়, সাব রেজিস্ট্রার বালিয়াকান্দি। আজকের প্রশিক্ষণ কর্মশালায় আমার আলোচ্য বিষয় হচ্ছে উত্তরাধিকার আইন, হিন্দু আইন এবং সাধারণত আইন। আসলে আপনারা যেহেতু সদর অফিসের দলিল লেখক, যে আপনারা এই আইনগুলো সম্পর্কে সবাই কম বেশি অবগত আছেন এবং আপনাদের কাজের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি, তো সেই ক্ষেত্রে আপনারা অনেক বিষয়ে জানেন। আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় বা আপনাদের কোনো কিছু
জানার থাকে বা বলার থাকে, আমি সেটা সম্পূর্ণভাবে উত্তর না দিতে পারলেও আমার জেলা রেজিস্ট্রার মহোদয় স্যার আছেন, সেটা সমাধান করে দেবেন। তো প্রথমে আমি আসি হচ্ছে সাবালকত্ব আইন। দলিলের যারা সম্পাদনকারী পক্ষ থাকে, দাতা গ্রহীতা, তাদের তো একটা বয়স হইতে হয়, তাই না? এই বয়সটা কত? 18 বছর। এবং বয়স যে 18 বছর, এই 18 বছর বয়স যে বলা, এটা কোন আইনে বলা আছে? সাবালকত্ব আইন হচ্ছে 1875 সালে। ঠিক আছে, আপনারা সালটা লিখে রাখেন। সাবালকত্ব আইনে হচ্ছে অর্থাৎ মেজরিটি অ্যাক্ট 1875 3 ধারা অনুসারে, ঠিক আছে, এইখানে যদি কোনো পক্ষ জমি সম্পাদন করতে চায়, তাহলে বিক্রি করতে চায়, তাহলে তার বয়স হতে হবে কত? 18 বছর। এখানে সেটা বলা আছে। এখন যেটা হচ্ছে 18 বছরের নিচে, তাহলে কি উনি দলিল সম্পাদনে কি যোগ্যতা নাই, তাই না? নাবালক, তাহলে সেটাকে আমরা কি নাবালক হিসেবে কাউন্ট করব। তো এখন এই নাবালক কি জমি হস্তান্তর করতে পারে? পারে না। তাহলে নাবালকের জমি হস্তান্তর করতে হলে কি করতে হবে? গার্ডিয়ানশিপ লাগে, তাই না? আপনারা ভালো জানেন। এখন এই গার্ডিয়ানশিপটা কে দেয়? জজ সাহেব দেয়। এখন হচ্ছে যে গার্ডিয়ানশিপ তো জজ সাহেব দেয়, এখন এই ক্ষমতা কাকে দেয়া আছে? জজ সাহেবকে দেয়া আছে আইনে। এবং এটা 1875 সালের মেজরিটি অ্যাক্ট অর্থাৎ সাবালকত্ব আইনে কিন্তু এটা বলা আছে যে এই ক্ষমতা শুধু জেলা জজকে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে নাবালকের জমি কি, তাহলে নাবালক যেহেতু জমি হস্তান্তরের ক্ষমতা নাই, তাহলে কি নাবালক কি জমি বিক্রি করতে পারবে না? পারবে। এখন এইখানে আপনারা কি জানেন সম্পত্তি হস্তান্তর আইন কত সালে? কেউ বলতে পারবে? হ্যাঁ, সম্পত্তি হস্তান্তর আইন হচ্ছে 1882 সাল, এটা লিখে রাখেন। আর হচ্ছে চুক্তি আইন কত সালে? চুক্তি আইন হচ্ছে 1872 সালে, ঠিক আছে? সাবালকত্ব আইন হচ্ছে 1875 সাল, সম্পত্তি হস্তান্তর আইন হচ্ছে 1882 সাল, চুক্তি আইন হচ্ছে 1872 সাল, ঠিক আছে? এখন আপনার সম্পত্তি হস্তান্তর আইন এবং চুক্তি আইনে কি বলছে? অর্থাৎ চুক্তি করতে গেলে কি দুইটা পক্ষ লাগে, তাই না? এখন এই সম্পত্তি হস্তান্তর আইনে এবং চুক্তি আইনে যেটা আছে, সেখানে বলা আছে যে নাবালক কোনো জমি বিক্রয়ের জন্য কি চুক্তি করতে পারবে না, বিক্রি তো করতেও পারবে না, চুক্তিও করতে পারবে না। তাহলে নাবালকের এবং রেজিস্ট্রেশন আইনে কি বলা আছে? 1908 সালের যে আমরা দলিল করতে গেলে রেজিস্ট্রেশন আইন ফলো করি, সেখানে কি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কি নাবালক দলিল কি সম্পাদনও করতে পারবে না। পারবে? নাবালক যখন বিক্রি করবে তখন কিন্তু সে সম্পাদনও করতে পারবে না। তখন নাবালকের সম্পাদন করতে হলে কি কোর্টের অর্ডার লাগবে। এখন কোর্টের অর্ডার লাগবে, ঠিক আছে। এখন নাবালকের বাবা যদি জীবিত থাকে, তাহলে কি কোর্টের অর্ডার লাগবে? লাগবে না। কারণ কার্যত নাবালকের স্বাভাবিক অভিভাবককে পিতা, পিতা যদি কোনো জমি নাবালকের হয়ে বিক্রি করে, তাহলে কি এটা কোনো কোর্টের অর্ডার লাগবে না। এখন হচ্ছে যে নাবালকের জমি পিতা কি বিক্রি করতে পারবে। এখন এটি দান করতে পারবে পিতা? দান কিন্তু করতে পারবে না। দান করতে পারবে না, দানের ঘোষণা করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, শুধু কি বিক্রি করতে পারবে। সেটা যদি নাবালকের ক্রয়কৃত জমি হয় বা উত্তরাধিকার সূত্রে কোনো পাওয়া জমি হয়, সে সেটা বিক্রি করতে পারবে। এখন হচ্ছে যে যদি পিতা না থাকে, তাহলে কি হবে? পিতা না থাকলে মা হবে? এটা তো কোথাও বলা নাই। পিতার অবর্তমানে তাহলে কি লাগবে? কোর্টের অর্ডার লাগবে, ঠিক না? তাহলে কোর্টের অর্ডার লাগবে। সেটা হচ্ছে যে কত? 1890 সালে। 1890 সালের গার্ডিয়ান এন্ড ওয়ার্কস অ্যাক্টের 8 ধারার মতে নাবালকের স্বাভাবিক অভিভাবক নিয়োগের জন্য তখন কি করতে হবে? আদালতে দরখাস্ত করতে হবে। তখন কি জেলা জজকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, জেলা জজ কি করবেন? তখন ওই নাবালকের সম্পত্তি ওইগুলো কি যে দরখাস্ত দাখিল করা হবে, ওখানে কি ওইগুলো তারা যাচাই বাছাই করে দেখবেন, যে আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আসলে তার সম্পত্তি বিক্রয় করা যায় কিনা। এগুলো তারা বিচার বিশ্লেষণ করে তারা কি করবেন? এটা তারা অনুমতি দিবেন। এখন এটা তো হিন্দু মুসলিম আইনে বলা আছে। এখন হিন্দু আইনে কি পিতার পরিবর্তে কি মা পারবে? হ্যাঁ, মা পারবে। হিন্দু আইনে নাবালকের সম্পত্তি বিক্রি প্রথম অধিকার কি পিতা। পিতা যদি না পারে তাহলে মা এমনিতেই পারবে, তার জন্য আদালতের অনুমতি দিতে হবে না। কিন্তু জেনারেল হচ্ছে আপনার বাবা যদি মারা যায়, তখন আদালত যাকে অভিভাবক নিযুক্ত করবে ওই জমি বিক্রয়ে, সেই হচ্ছে কি নাবালকের হয়ে ওই জমি বিক্রি করতে পারবে।
এখন জমি তো বিক্রি করতে আদালতের পারমিশন লাগবে। এখন নাবালক যদি কোনো জমি কিনতে চায়, নাবালক যদি কোনো জমি কিনতে চায়, তখন কি পারমিশন লাগবে? লাগবে না। অর্থাৎ নাবালকের সাথে আপনি জমি কোনো বেচা কিনা করে যে অস্বীকার করবেন, এটা করার কোনো সুযোগ নাই। ঠিক আছে? আর অভিভাবক একটা হচ্ছে তাহলে স্বাভাবিক অভিভাবক, আর কার্যত অভিভাবক আছে না, অভিভাবকের আবার তিনটা ভাগ আছে। ঠিক আছে? একটা আছে স্বাভাবিক অভিভাবক, যে পিতা, আর কার্যত অভিভাবক কি? পিতা বর্তমানে মা, তারপর হচ্ছে বাবার সম্পর্কে যারা থাকবে তাদের কিন্তু আগে প্রায়োরিটি দেওয়া হবে। তারপরে যদি যারা না থাকে মায়ের সম্পর্কে তারা, এরা কিন্তু কার্যত অভিভাবক কিন্তু কি করবে? উক্ত জমি দেখাশোনা করতে পারবে, রক্ষণাবেক্ষণ করতে পারবে, কিন্তু তারা কিন্তু বিক্রয়ের অনুমতি পাবে না। আর একটা হচ্ছে যে আপনার আইনগত অভিভাবক। আইনগত অভিভাবক কখন সে বিক্রয়ের জন্য দেখা গেল অনুমতি পাবে? যদি দেখা গেল যে নাবালকের সম্পত্তি মানে কোনো কারণে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার শক্তি স্বাস্থ্য নষ্ট হচ্ছে, তখন কি করবে? সে অনুমতি দিতে পারবে। এখন নাবালকের সম্পত্তি যে হস্তান্তর করার জন্য আমরা আদালতে আবেদন করি না, এটা কোন আদালতে করি? পারিবারিক আদালত না? এটা পারিবারিক আদালত কত সালে? 1985 সালের পারিবারিক আদালতের ধারা 5। ঠিক আছে? ধারা 5 ধারা মোতাবেক কি করব? আমরা জমি বিক্রয়ের জন্য অনুমতি প্রার্থনা করব। ও আর একটা কথা আছে, সেটা ভালো একটা কথা বলছেন। নাবালকের জমি যখন আদালত তাকে অভিভাবক নিযুক্ত করবে কাউকে, ঠিক আছে, গার্ডিয়ানশিপ নেওয়ার জন্য হচ্ছে মানে কেউ আবেদন করলো, তখন যখন আদালত তাকে গার্ডিয়ানশিপ দিবে, তখন কিন্তু সেই নাবালকের বয়স তখন কত হবে? কত বিবেচনা করতে হবে? 18 কিন্তু হবে না, তখন কত হবে? 21 বছর ধরতে হবে। ঠিক আছে? তখন কিন্তু 18 বছর আর ধরার সুযোগ নাই, তখন 21 বছর ধরতে হবে। নাবালকের 21 বছর হওয়া পর্যন্ত সে এটা করতে পারবে। সে দাবি করতে পারে, হ্যাঁ, তবে দাবি তার গ্রহণযোগ্য হবে না, এটা আদালত বিবেচনা করবে। এটা যদি সম্ভব হয় আপনার নাবালকের কাছ থেকে যখন সাবালক হবে, যদি কেউ কোর্টের পারমিশন না মানে পারিবারিক আদালত থেকে পারমিশন নিয়ে আসি সাবালকত্ব নেয়, নাবালকত্ব নেয়, তাহলে তার 21 বছর, যেটা আমাদের অফিসার একটু আগে বললো 21 বছর, 21 বছর পর সে তার কাছে যদি একটা বহালীকরণ দলিল করে নেন তাহলে খুবই উত্তম, খুবই ভালো। আর যদি সে কোনো কারণে দাবি করে তাহলে তার দাবিটা আদালতে কি করতে হবে? আদালত বিচার বিশ্লেষণ করবে, পরীক্ষা করবে যে নাবালক যখন ছিল বিক্রির জন্য যে শর্ত দেওয়া ছিল যে তার ভরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা, এগুলা যদি না ওই টাকা থেকে করা হয়ে থাকে তাহলে সে পাবে না, সাধারণত পায় না। আচ্ছা, উত্তরাধিকার আইন কত সালে জানেন? উত্তরাধিকার আইন হচ্ছে 1925 সালে। রেজিস্ট্রেশন আইন কত সালে? 1908 সালে। আচ্ছা, আর এখন উত্তরাধিকার আইনের মধ্যে মানে উত্তরাধিকারী কে? বাবা মারা যাওয়ার পরে কি ওয়ারিশ না, তাই না? এখন আপনি আর একটা কথা বলি, এখন হচ্ছে যে আপনার ভাই মারা গেছে, ভাইয়ের সম্পত্তি ধরেন ভাইয়ের আর কোনো ওয়ারিশ নাই, আপনি পাবেন। এখন ভাই কি আপনার উত্তরাধিকারী? উত্তরাধিকারী না, হ্যাঁ, ওয়ারিশ না। আপনি তো তার পর্যায়ক্রমে ওয়ারিশ না, কারণ আপনি যদি এই লেভেল চিন্তা করেন, আপনার দাদা ছিল, তারপরে কে? আপনার বাবা, তারপরে আপনি, তারপরে আপনার সন্তান, হ্যাঁ। এখন হচ্ছে যে আপনার ভাইয়ের জমি দ্বারা আপনি উত্তরাধিকার না, ঠিক আছে? এখন আপনারা বসেন, এখন আমার এই যে দলিল রেজিস্ট্রি করতে যে আমি যে সমস্যাটা ফিল করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? এখন অনেকে আছে আপনার রেজিস্ট্রেশন আইনের 52 এ ধারায় বলা আছে কি নিজ নামে বা উত্তরাধিকারীর নামে কি সর্বশেষ খতিয়ান সাতকর্ম দলিলের ক্ষেত্রে। আর এখন তো ভূমি আইন অনুযায়ী সব দলিলে কি নিজ নামে সর্বশেষ খতিয়ান লাগবে, শুধুমাত্র একটাতেই ফাঁকা আছে, সেটা হচ্ছে কোথায়? 1908 সালে রেজিস্ট্রেশন আইনে যে 52 ধারা, সেখানে বলা আছে যে নিজ নামে বা উত্তরাধিকারীর নামে সর্বশেষ খতিয়ান। এখন অক্সফোর্ড যে ডিকশনারি আছে, ওই ডিকশনারিটা আপনারা যদি মানে ইংলিশ মিনিং ফলো করেন, সেইখানে কিন্তু বলা আছে যে উত্তরাধিকারী বলতে একটা জেনারেশনই, বাবার পরে কি ছেলে, দাদা বা নানা, এগুলো কিন্তু দাবি করার কোনো সুযোগ নাই, মার পরে তার সন্তান, কিন্তু এইগুলো কিন্তু দাবি করার কোনো সুযোগ নাই। কিন্তু তারপরে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা এটা করি। কিন্তু এখানে যেটা সমস্যা আমার নিজেরই আমি ফিল করছি, ভাইয়ের জমি আপনারা নিয়ে আসেন যে স্যার সাত কবলা করে দেন,
দূরবর্তী ওয়ারিশ হিসাবে আমি একজনের জমি পেতেই পারি, তাই না? দেখা গেল আমি আমার নানা বাড়ি বা দাদা বাড়ির জমি, তার দূরবর্তী কোনো ওয়ারিশ মানে কেউ নাই দেখে পর্যায়ক্রমে দূরবর্তী হিসাবে আমি পেয়ে গেছি। কিন্তু এইটা করার জন্য যে ডকুমেন্টস দরকার, তার একটা কি আপনার নামে মিউটেশন লাগবে, অর্থাৎ নাম জারি লাগবে। কিন্তু এখন আমি নিজে যে জিনিসটা ফিল করছি, দেখা যায় যে এই যে জ্ঞাতি সূত্রের জমি, এখানে মিউটেশন না করে ছাড়া করে দেন করে দেন করে দেন। এখন এটা কি করার কোনো সুযোগ আছে? এখন আপনারা কি করেন আমি জানি না, তবে আপনারা আমার থেকে আইন কানুন ভালো জানেন, এবং আপনারা যেহেতু সদরের লেখক, আপনার একটা আইডল, এই জন্য আপনার কাছে যদি আপনাদের কাছে লোকাল কোনো লেখক বা কেউ জানতে চায়, আপনার তাদের এই জিনিসটা বুঝায় বলবেন। বুঝতে পারছেন যে এটা তো আসলে কোনো সুযোগ নাই, কারণ আইনেই সুযোগ রাখে নাই। হ্যাঁ, এখন হচ্ছে যে হিন্দু আইনে আসি। এখন হচ্ছে যে আপনারা যখন এই যে ভাইয়ের জমি পাবেন, ভাইয়ের জমি আপনি তার ওয়ারিশ হিসাবে পেলেন, তার জন্য প্রথমে কি করতে হবে? একটা ওয়ারিশ কার্ড সার্টিফিকেট দিতে হবে। এখন ওয়ারিশ কার্ড সার্টিফিকেটে কি সম্পত্তি হিসাব বন্টন হয়? ওয়ারিশ কার্ড হিসাবে কিন্তু জাস্ট ওয়ারিশ কে কে আসবে, কিন্তু সম্পত্তির হিসাব বন্টন করতে হলে কি লাগে? ফরাজ করা লাগে, রাইট? এখন এই ফরাজটা কিন্তু কি করে? ওয়ারিশ কার্ডের ভিত্তিতেই করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে ওয়ারিশ কার্ডের ভিত্তিতেই ফরাজটা করে। এখন দেখা গেল অনেকে আছে যে এসে বলে যে স্যার এই যে ওয়ারিশ কার্ড সার্টিফিকেট সাবমিট করে দেন, কিন্তু এটা কি সুযোগ আছে? কারণ এটাতে কিন্তু সম্পত্তির হিসাব বন্টন হচ্ছে না। এখন সম্পত্তির হিসাব বন্টন করতে হবে, আমরা ফরাজ লাগবে। তখন আপনি কি করবেন? আপনার ভাইয়ের জন্য আমি পাইছি, তখন আমি ওয়ারিশ কার্ড সার্টিফিকেট এবং ফরাজ নিয়ে কি করবো? আমি মিউটেশন করবো। এখন হিন্দুদের ক্ষেত্রেও সেম, হিন্দুদেরটা আপনাদেরটা ফরাজ, হিন্দুদেরটা কি দায়ভাগ, দায়ভাগ আইন, অর্থাৎ দায়ভাগ আইনে সে এটা পাবে। এখন হিন্দু আইনে হিন্দু বিধবা কি সম্পত্তির হস্তান্তরের ক্ষমতা আছে? আছে। কিভাবে আছে একটু বলেন, তারা বলেন। হ্যাঁ, অর্থাৎ হিন্দু বিধবা তার হচ্ছে কি সম্পত্তির অধিকার কি জন্মায় না, তাই না? কিন্তু গত বছর সাইটে রায় দিছে না, গত বছর। কিন্তু হিন্দু যে ওয়েলফেয়ার অ্যাক্ট আছে, হিন্দু বিধবাদের যে একটা আইন আছে 1937 সালে, ঠিক আছে, হিন্দু যে বিধবা ওমেন্স অ্যাক্ট, ওই অ্যাক্ট অনুসারে তার স্বামী যদি মারা যায়, তখন তার যদি কোনো পুত্র সন্তান না থাকে, তখন বিধবা স্ত্রী কি করতে পারে? ওই স্বামীর জমি কিন্তু কি সে জীবন সত্ত্ব পাবে, জীবন সত্ত্ব পাবে, ঠিক আছে, তারপরেও সে জীবন দশায় এটা ব্যবহার করতে পারবে, কিন্তু বেচাবিক্রি কিন্তু তার সাধারণভাবে সে করতে পারবে না। তবে আইনে কি বলা আছে? সীমিত আকারে তার জীবন ধারণের প্রয়োজনে লিগ্যাল নেসেসিটি দেখায়, এই যে আপনি যেটা বললেন, তাই না? লিগ্যাল নেসেসিটি অনুসারে, অর্থাৎ তার জীবনের, তার বেঁচে থাকার জন্য ভরণ পোষণ দরকার, তার হচ্ছে স্বামী দেখা গেল কোনো ঋণ রেখে গেছে, সেই ঋণ পরিশোধ করতে হবে, তারপরে হচ্ছে যে গয়া কাশীবাদ যে কোনো তীর্থস্থান ভ্রমণ করতে হবে, বা তার স্বামী কোনো জমি জমার মামলা রেখে গেছিল, ওই মামলা পরিচালনা করতে হবে। এখন তো তার চলতে হবে, তাই না? এগুলোর জন্য সে কি জমি বিক্রি করতে পারে, এবং কে আর কি করতে পারে? পুত্রবতী যদি কোনো কন্যা থাকে, পুত্রবতী কন্যা, অর্থাৎ তার বিবাহ হয় নাই, সেই কন্যার বিবাহের জন্য কি সে কিন্তু ওই জমি বিক্রি করতে পারবে, এবং সেটা কিন্তু পার্টলি করে পারবে। এখন সীমিত সত্ত্বে পারবে। সীমিত সত্ত্ব বলতে কি বোঝাইছে? একজন পুত্র যে পরিমাণ সত্ত্ব পায়, সেই পরিমাণ সে সত্ত্ব পাবে। স্যার আমি কি ঠিক বলছি? হ্যাঁ, এই পরিমাণ সত্ত্ব পাবে, এই 1 একরে বিক্রি করবে। এখন এই 1 একর কি বিক্রি করা সম্ভব? হ্যাঁ, এটাকে আমার পক্ষে দেওয়া সম্ভব? আমি কেন কোনো অফিসারের পক্ষে দেওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু আপনি দেখা গেল ওই 1 একরে বিক্রি করতে পারবেন, কিন্তু আস্তে 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 করতে হবে। আপনি যদি সীমিত আকারে আপনি আস্তে আস্তে করবেন। এখন ধরেন আমার বাবা, মানে আমরা 3 বোন, ঠিক আছে, এখন মা আছে। এখন হচ্ছে যে বাবা ধরেন মারা গেছে, এখন আবার তখন প্রথম অধিকার কার? জমি বিক্রির যেহেতু ভাই নাই, মা বিধবা যে মানে মা আছে উনি। এখন 3 বোনের মধ্যে ধরেন 2 বোনের বিয়ে হয়ে গেছে, একজনের বিয়ে হয় নাই, এখন মা মারা গেছে, তখন এই জমি বিক্রির প্রথম অধিকার কার? তার অবিবাহিত থাকবে, তার কিন্তু প্রথম অধিকার, ঠিক আছে? এইভাবে বাইরে আসবে কিন্তু, ঠিক আছে, যে একজনের পর একজন আসবে।